যারা গত ক্লাস করেছো তারা অলরেডি জানো যে এই চ্যাপ্টারে মোট দুটি চরিত্র আছে, একটা হচ্ছে আব্দুর রহমান এন্ড আরেকটা কে, লেখক। তবে পুরো চ্যাপ্টারটা জুড়েই আব্দুর রহমানকে নিয়ে কথাবার্তা সব লেখকের। পড়ছিলাম আব্দুর রহমানের দৈহিক বর্ণনা বা শারীরিক গড়ন বা গঠনের কথা। খুব সম্ভবত আমরা এতটুকু পড়িয়েছিলাম, ঠিক কিনা? ওকে। তো এরপরে রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছো? মানে কারো বাড়িতে কাজ করেছে কিনা জিজ্ঞেস করছিল। সে বলছে এর আগে আর কারো বাড়িতে সে কাজ করেনি। বলছে কোথাও না, তবে কোথায় ছিল? পল্টন। পল্টন মানে সেনাবাহিনীতে। ঠিক আছে। সেখানে কি ছিল? মেসের চার্জে। চার্জে মানে দায়িত্বে। মেস বলতে বোঝাচ্ছে সৈনিকেরা যেখানে থাকে ওটা, অর্থাৎ সৈনিকদের জন্য সে রান্না বান্না করতো। বুঝা গেছে কথাবার্তা? আচ্ছা, এরপরে দেখো কতদিন হলো সেখান থেকে সে খালাস পেয়েছে। 1 মাস, অর্থাৎ 1 মাস আগে সে ওখান থেকে চলে এসেছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো, অর্থাৎ সে রাইফেল চালাতে পারে। কারণ সৈনিকদের মধ্যে যারাই থাকে প্রত্যেককেই কম বেশি যুদ্ধের ট্রেনিং নিতে হয়। বুঝতে পেরেছো? ধরো যখন যুদ্ধ লাগবে, আমি একজনকে আর্মিতে রাখলাম, সে একটা রাইফেলও চালাতে পারে না, তাহলে আসলে শুধু রান্না বান্নার জন্য না একজন লোক রাখাটা মানে অর্ধিত না। তাহলে সে যদি রাইফেলও চালাতে পারে, সাথে যদি রান্নাও করতে পারে, এটা বেটার হবে। প্রয়োজনে সে হাতে কি তুলে নিতে পারে? অস্ত্র তুলে নিতে পারে। ক্লিয়ার কিনা? তবে হয়তো সে অন্যান্য সৈনিকের মতো এত বিস্তারিত অস্ত্র চালাতে পারবে না। কি কি রাঁধতে পারো? অনেক কিছু রান্না করতে পারে, দাগ দাও কি কি। পোলাও, কোরমা, কাবাব, ফালুদা, আরো কিছু বলছিল, বাট তার আগেই লেখক থামালেন। আমি জিজ্ঞেস করলাম, ফালুদা বানাতে তো বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল? কল মানে কি? মেশিন। আমাদের এখানে দেখো না যে বড় বড় বরফ তৈরি করা হয়, বাজারে গেলে দেখা যায় না? মাছের উপর যে বরফগুলো দেয়, সেগুলো আর কি। তো ওগুলো মেশিন আছে। ওখানে তখনও ফ্রিজ অ্যাভেলেবেল ছিল না, বুঝলে? তো তখন লেখক জিজ্ঞেস করলো যে এটা বরফ আসে থেকে। নিশ্চয়ই এখানে বরফ তৈরি করার কল আছে, মেশিন আছে। কিন্তু এই বিষয়ে সে কিছুই জানতো না। বলছে কিসের কল? তাহলে লেখক জানতে চাচ্ছে এই বরফ আসে থেকে। বলছে দেখিয়ে দিচ্ছে, ডাক দাও। ওই পাগমানের পাহাড় থেকে। একটা পাহাড়ের নাম আছে এখানে, পাহাড়টার নাম কি? পাগমান। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। লেখক ওখানে এসছেন কোন সময়টাতে? কোন সময়টাতে? গ্রীষ্মকালে। যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে, অর্থাৎ পাহাড়ের একদম উপরে এখনো কি রয়েছে? বরফ রয়ে গেছে, বুঝলে? লেখক অবাক হয়ে গেল, বলছে বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? কি দরকার ভাই ফালুদা খাওয়ার? না খাইলেই তো হচ্ছে। হ্যাঁ, এইটার জন্য তোমাকে এত উপরে যাই বরফ আনতে হবে? ও বলছে না সাহেব, এর অনেক নিচে, ডাক দাও, এর অনেক নিচে বড় বড় গর্তে কখন বলো তো শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। ঠিক আছে, ডাক দাও। সো এরপর বুঝলুম খবর টবর রাখে। আচ্ছা। বললুম তা আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সব নিয়ে এসো। রাত্রিরের রান্না তো বোধহয় আর হয়ে উঠবে না, ডাক দাও। কাল দুপুরে রান্না করো। অর্থাৎ লেখক রাতে খাবে না, বাট পরদিন দুপুরে খেতে চাচ্ছেন। আর সকালবেলা একটু চা দিতে বলেছে। তাহলে তার জন্য রান্না করতে বলেছে কখন থেকে? সকালবেলা থেকে? নাকি পরদিন দুপুর বেলা থেকে? পরদিন দুপুর বেলা। চা নাস্তাটা নর্মাল। এটা লেখক যদি তখনও চা খেতে চায়, সে তখনও চা লেখককে বানিয়ে দেবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে। টাকা নিয়ে চলে গেল। তোমাদের মনে আছে নিশ্চয়ই, লেখক যখন ওই বাড়িতে এসছে, অর্থাৎ ওই জায়গাটার নাম যেন কি, খাজা মোল্লা, ওইখানে যখন এসছে তখন লেখকের সাথে আরেকজন এসেছিলেন, কে সে? অধ্যক্ষ জিরার, না? উনি লেখককে বলছিলেন যে বিকেলে তোমার সাথে আবার দেখা হবে, বলে তিনি তো চলে গেলেন, তাই না? তো ঘটনাটা অনেকটা এরকম
তোমাদেরকে বলেছিলাম যে লেখক কলকাতা থেকে রওনা দেন কোথায়? আফগানিস্তান বা কাবুলের উদ্দেশ্যে। তো যে যাত্রাটা, সেটা নিয়ে ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার আছে, ওটার নাম হচ্ছে গন্তব্য কাবুল। গন্তব্য কাবুল যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই লেখক হাওড়া থেকে, অর্থাৎ কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে ওঠেন। তারপর তিনি পেশোয়ার গিয়ে পৌঁছান, পাকিস্তানের পেশোয়ারে গিয়ে পৌঁছান। বুঝলে? তো পেশোয়ারে ওনার থাকার ইচ্ছা ছিল এক রাত, সর্বোচ্চ এক রাত। কারণ উনি পৌঁছাবেন হচ্ছে রাতের বেলা। রাতের তখন ধরো 8টা 9টা বেজে যাবে পেশোয়ারে যখন তিনি পৌঁছাবেন। তো পেশোয়ারে যার বাড়িতে থাকবেন তিনি প্ল্যান করেছিলেন, ওই ভদ্রলোক লেখকের পূর্ব পরিচিত না, বাট লেখকের খুব একজন ঘনিষ্ঠ বন্ধুর বন্ধু হচ্ছেন ওই ভদ্রলোক। ওই পেশোয়ারে যার বাড়িতে উঠবেন আর কি, বুঝলেন? তো ওনার বাড়িতে একটা রাত থাকার ইচ্ছা, তো এক রাতের জায়গায় হয়তো 2 রাত থাকবেন, কেমন? কিন্তু ওই ভদ্রলোক পেশোয়ারের যার বাড়িতে উঠেছে এত আন্তরিক, লেখককে কোনোভাবেই তার বাড়ি থেকে যেতে দিচ্ছেন না। ধরো একদিন পরে যাওয়ার কথা, সেই ক্ষেত্রে তিনি 8 দিন ছিলেন। কতদিন ছিলেন? 8 দিন। তাহলে লেখকের এই যে কাবুলে আসাটা ডিলে হয়ে গেল না? হুম। লেখক ওনার আন্তরিকতায় না বলতে পারেননি। ধরো বললো যে কি, ঠিক আছে আমি কালকে কিন্তু চলে যাবো। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, কালকে অবশ্যই আপনাকে আমরা আটকাবো না। পরদিন সকাল বললো, চলেন চলেন মাছ ধরতে যাবো আজকে। বলে কোথায়? বলে যে আমাদের নিজস্ব পুকুর আছে, চলেন মাছ ধরতে যাই। তারপর বলে যে আমি বাড়িতে, আমি ইয়াতে যাবো তো, কাবুল যাবো। বলে যে পরশু যাই, কোনো সমস্যা নেই। এই টাইপের অবস্থা। এভাবে করে 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 দেরি করিয়ে ফেললো। তো অবশেষে লাস্টে দিয়ে না গেলেই নয়, তিনি বাধ্য হয়ে ওনাকে বলে টলে কোথায় রওনা দিলেন? কাবুল রওনা দিলেন, পেশোয়ার থেকে। পেশোয়ার থেকে কাবুলের যে জার্নি, এটা মারাত্মক জার্নি ছিল, অনেক কষ্টের জার্নি ছিল, কারণ মাঝখানে খাইবার পাস নামে একটা জায়গা আছে। ঠিক আছে, আমি তোমাকে একটু দেখাতে পারি। হোয়াট হ্যাপেন্ড? ওকে। সো বিষয়টা ছিল এরকম যে লেখক রওনা দিলেন ঠিক এই জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে রওনা দিয়ে 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 তিনি পাকিস্তানে পৌঁছালেন। তখন পাকিস্তানে কোথায় পৌঁছালেন? পেশওয়ারে। দেখেন কত লম্বা জার্নি, জার্নিটা দেখলেই বুঝবা। তার এখানে অ্যান্ড এই যে এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল, ট্রেনিং করে আসলেন এখানে। এখানে ছিলেন কিছুদিন। এরপরে কিন্তু কাবুল আর বেশি দূর না, তাই না? বাট এই জার্নিতে তার 8 দিন চলে গেল এটুকের মধ্যে। তো আমরা এবার একটু জুম করি। হুম। এই যে দেখো, এখানে একটা জায়গা আছে জালালাবাদ, দেন কি কাবুল, এন্ড হচ্ছে কি এখানে পেশোয়ার। লেখক জালালাবাদ যান, দেন ওখান থেকে কোথায় যান? কাবুল যান। এই যে পেশোয়ার থেকে জালালাবাদ জায়গাটা, মানে আফগানিস্তানে ঢোকার যে জায়গাটা, এটা একটু ভয়ানক জায়গা, কারণ এখানে মাঝখানে পড়ে খাইবার পাস। খাইবার পাসটা কি এখানে আসলো? খাইবার পাস, খাইবার পাস জায়গাটা আসলো না এখনো। আসলে সুবিধা হতো তোমাদেরকে দেখাতে। উম নো, আসলো না। আচ্ছা যা হোক, এখানে একটা জায়গা আছে, কি নাম বললাম জায়গাটার নাম? খুব ভয়ানক রাস্তা। দেখি আসে কিনা। ইয়েস, এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পুরোটাই এই যে রেড কালার করে রাখলো, এটা পুরোটাই হচ্ছে কি খাইবার পাস। খাইবার পাসকে বলা হয় পৃথিবীর সবচেয়ে খতরনাক রাস্তা, সবচেয়ে ভয়ানক রাস্তা। কারণ এটা খুব নর্মাল ভিউ, এটা খুব নর্মাল ভিউ। এটা জাস্ট মানে এটা দেখতে সুন্দর বলে এটা তোমাকে দেখাচ্ছে। বাট ভিউ গুলো হচ্ছে অনেকটা, মানে রাস্তাগুলো অনেকটা এরকম যে একদম খাড়া রাস্তা, পাহাড়ি রাস্তা, অবভিয়াসলি পাহাড়ি রাস্তা, খাড়া রাস্তা।
এক পাশে হচ্ছে পাহাড় আর এক পাশে কিছু নেই। পাহাড়ের গা ঘেঁষেই হচ্ছে কি এরকম আঁকা বাঁকা রাস্তা, এবং প্রায় ওখান থেকে পাথর টথর খসে পড়ে। তো পাথর, কারণ বৃষ্টিপাত যখন হয়, আবার দেখো বরফ থাকে না, বরফের কারণে পাথরগুলো কি হয়ে যায়, বরফ যখন গলে যায় পাথরগুলো আলগা হয়ে যায়, পাথর খসে পড়ছে, গাড়ির উপর পড়লো। গাড়িটা একদম কোথায়, একদম কত হাজার ফিট গভীরে, বলা যায় না। এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে খাইবার পাসের যে মানুষগুলো আছে এগুলো অনেক ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস মানুষের বিষয়ে আমাদের ইন্টারনেটের ওই টপিকটাতে সৈয়দ মুস্তফা আলী একটু করে আলোচনা করেছেন। তারও ইঙ্গিত তোমাদের বইতে অল্প করে এই চ্যাপ্টারে আছে। সেটা হচ্ছে এরকম যে লেখক খাইবার পাসের বিষয়ে এভাবে বলছেন যে তিনি যখন যাচ্ছিলেন, ড্রাইভার তাকে বারবার বলে দিয়েছে, সাবধান করে দিয়েছে, খবরদার গাড়ি কোথাও হয়তো থামতে পারে বিভিন্ন কারণে, কারণ প্রায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, এত গরম পাংচার হয়ে যায়, তখন গাড়ির টায়ার বদলাতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, অনেক সময় ইঞ্জিনও নষ্ট হয়ে যায়, থামতে হয় তখন আরেকটা গাড়ি আসার জন্য বা হেল্পের জন্য। তো সেই ক্ষেত্রে ভুলেও কেউ যেন গাড়ি থেকে না নামে, কারণ অলরেডি গাড়ির দিকে বন্দুক তাক করে খাইবার পাসের মানুষজন বা ডাকাতেরা অপেক্ষা করছে, তুমি নামবা ঠুস করে তোমাকে গুলি করে দেবে। কারণ ইংরেজ সরকারের সাথে তখন খাইবার পাসের মানুষজনের একটা চুক্তি হয়েছিল, যারা এরকম গাড়িতে করে যাওয়া আসা করে তাদের উপর যেন আক্রমণ করা না হয়। কিন্তু তুমি যখন গাড়ি থেকে নামবে এবং কোনো কারণে কারো টেরিটরিতে ঢুকবে, এখন তুমি তো জানো না যে আসলে এটা ওর টেরিটরি নাকি ওর টেরিটরি, তুমি তো জানোই না, ঢুকলে তোমাকে গুলি করে দেবে এবং গুলি করার পর তোমার জিনিসপত্র যা আছে সব নিয়ে যাবে। এবং এই রাস্তাটা খুব উল্লেখযোগ্য ছিল এই কারণে, আফগানিস্তানের সাথে পাকিস্তানের কানেকশন ছিল এখানে। আর তখন তোমরা নিশ্চয়ই জানো পাকিস্তান বলো, ভারত বলো, বাংলাদেশ বলো, তিনটা মিলেই কি বলা হতো, ভারতবর্ষ বলা হতো, ঠিক কিনা, সাবকন্টিনেন্ট বলা হতো। এবং ওটার সাথে ভালোই একটা মানে বিজনেস সম্পর্ক ছিল আফগানিস্তানের সাথে। আফগানিস্তানের প্রকৃতি এরকম রুক্ষ হওয়ার কারণে, বুঝতেই পারছো, একদম রুক্ষ প্রকৃতি, এখানে বিভিন্ন জিনিস চাষ হয় না, তাই তারা চাল ডাল তেল বলো আর বিভিন্ন জিনিসের উপর অন্য দেশের উপর নির্ভর করে। তারা স্বাভাবিকভাবে এই সাবকন্টিনেন্ট থেকে ইংরেজ সরকার যে জিনিসগুলো আছে সেগুলো এক্সপোর্ট করছে কোথায়, আফগানিস্তানে। বুঝতে পারছো, তাহলে ভালো একটা যাতায়াত, মানে ভালো একটা কানেকশন আছে, এবং যাতায়াতের রাস্তাই হচ্ছে কোনটা, খাইবার পাসের রাস্তাটা। এবং এখানে যখন খাইবার পাসের মানুষজন নানা ধরনের ঝামেলা করতে লাগলো, তখন ইংরেজ সরকার তাদের সাথে, মানে তাদের যে নেতা নেতা যেগুলো আছে তাদের সাথে বসলো। বসার পর তাদের সাথে একটা নেগোসিয়েশন আসলো, যে ভাই দেখ, দুনিয়ার সবার থেকে আমরা টাকা নিই, কিন্তু আমরাই তোদেরকে টাকা দিব, কিন্তু তাও তোরা মানুষের মারিস না। বলে হোয়াই? বলে দেখ, তোরা যখন এরকম মানুষ মারবি, ধরো তুমি বিজনেস করে যাচ্ছ বা একজন মানুষ বিজনেস করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ওরা মেরে ফেললো, মানুষটাকে মেরে টাকা পয়সা নিয়ে ফেললো, এরকম যদি 2-3 জনের ক্ষেত্রে হয়, মানুষ কিন্তু আর ওইখানে বিজনেস করতে চাইবে না নির্ভয়ে। বুঝতে পেরেছো? তাই সবসময় মানুষের মধ্যে একটা ভয় কাজ করে বিভিন্ন ভাবে, কারণ একটা তো হচ্ছে এরকম রাস্তা, এটা তো ভিডিও, আর কিছু আছে কিনা দেখি তোমাদেরকে উল্লেখযোগ্য দেখানোর মতো। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, বাট একদম রুক্ষ, মানে রুক্ষ। খাইবার পাসের রাস্তা দেখলে বুঝবা এরকম রুক্ষ প্রকৃতি। একটু ভিডিও পাইলে আমরা দেখি, ভিডিওটাতে কি দেখাচ্ছে একটু দেখি। বরফ দেখা যাচ্ছে, কোথায় রাস্তা দেখাচ্ছে আমি নিজেও জানি না। এই দেখো, এটা তো দেখবা, মানে রাস্তা কোথায় কি কিছুই বোঝা যাবে না এখানে, বরফ, সব বরফ। ঠিক আছে, এই বরফগুলো যখন গলে যায়, বরফ পাথরগুলো কি হয়, আলগা হয়, দেন খসে খসে পড়ে, এবং তখনই বিপদটা শুরু হয়। বুঝতে পারছো? তো যাই হোক, সরি সরি, কাদের ভয় লাগছে কিনা, এটা তো এখনকার কথা, এখন তো এত সমস্যা নেই, তাই না? আমরা তখনকার কথা বলছিলাম, বাট রাস্তা আগের মতোই ভয়ানক আছে, তবে আগের চেয়ে রাস্তা অনেক প্রশস্ত হয়েছে। যখনকার কথা বলছি, তুমি যখন ইন্টারমিডিয়েটের ওই চ্যাপ্টারটা পড়তে যাবে, তখন তুমি দেখবে রাস্তাগুলোর অবস্থা একদমই খারাপ, বলা আছে ওখানে। মানে আমাদের রাস্তাগুলো যেরকম হয় পিচ ঢালা, ওরকম পিচ ঢালা রাস্তা বলতে কিছুই নেই। অনেক জায়গা হচ্ছে মাটির রাস্তা। তাহলে মাটির রাস্তাগুলো
গ্রীষ্মকালে ঠিক থাকে, শীতকালে ঠিক থাকে, বাট বর্ষা যখন হবে বা যখন পাথর গলা, সরি বরফ গলা শুরু করবে তখনকার অবস্থা চিন্তা করো, টু স্লিপারি, খুব টু ডেঞ্জারাস এটা আর কি। তো এই জন্য এখনো পর্যন্ত বলা হয় পৃথিবীর ভয়ানক রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে কোনটা? হাইবারবাসের রাস্তা। যা হোক, আমরা আসি আবার পড়ার মধ্যে। তো একটু পর্যন্ত গেল, সে তো টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলাম। আচ্ছা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম মানে কাবুল বিষয়ে আর কি, হ্যাঁ। তো লেখক তো অলরেডি বুঝতেই পারছো, খাইবার পাস থেকে জালালাবাদ যেতেই তার যে টাইম লাগার কথা, ধরো একদিন বা দেড় দিন লাগার কথা, রাস্তার খারাপ অবস্থার কারণে প্লাস গাড়ি নষ্ট হওয়ার কারণে ওনারও ওখানে 3 দিন লেগে যায়। তাহলে তার ধরো আহ যখন রওনা দিচ্ছেন তার 4 দিন পরে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে জয়েনিং এর কথা, কিন্তু সেই জায়গায় ওই জয়েনিং হচ্ছে আরো পরে। তখন তার মোবাইল নাই বা মেইল করা যাচ্ছে না, এসএমএস করা যাচ্ছে না, তার মানে কোনো না কোনো ভাবে তিনি হয়তো টেলিগ্রাম করে পেশোয়ার থেকে জানিয়েছিলেন যে আমার আসতে দেরি হবে, কাকে? অধ্যক্ষ জিরারকে, বা ফ্যাক্স করে কিছু না কিছু একটা মাধ্যমে হয়তো জানিয়েছেন আর কি। পর বাট তার ডিলে হয়ে গেছে। তাই যেদিন তিনি কাবুল আসলেন ওই দিন সরাসরি জিরার সাহেব তাকে রিসিভ করে তার বাড়িতে পৌঁছে দিলেন, এবং তিনি তার জিনিসপত্র রেখে বিকেলবেলা তাকে আবার রিপোর্টিং করতে হবে কলেজে গিয়ে যে আমি আজকে থেকে কি করলাম, জয়েন করলাম। দ্যাটস ওয়াই জিরার সাহেব একবার তাকে বলেছিলেন বিকেলে তোমার সাথে আবার দেখা হবে, মনে আছে? লেখক সে উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন? খাজামুল্লা থেকে কোথায় যাচ্ছেন? কাবুলে যাচ্ছে। ওকে, সেটাই বলছে। বেলা থাকতেই কাবুল রওনা দিলাম, 2.5 মাইল রাস্তা আমরা আগেই জানতাম সেটা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। এরপর তিনি কলেজে যান এবং দেখা করেন সবার সাথে, হ্যাঁ, তার অফিসিয়াল ফর্মালিটিস যেগুলো সেগুলো শেষ করেন। এরপর তিনি আবার বাড়ির দিকে ফিরে আসছেন। বাড়ি মানে তো বুঝতে পারছো কোথায়, খাজামুল্লা গ্রামের দিকে। আসার সময় তিনি কোনো গাড়ি নেননি, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন, কারণ তার উদ্দেশ্য পথটাকে তিনি এনজয় করবেন। বেশি পথ না, 2.5 কিলোমিটার, মানে 2.5 মাইল মানে হচ্ছে 3-4 কিলোমিটার, ধরো এখান থেকে জিএসির মোড় বা আরেকটু বেশি ওরকম আর কি, তো বেশি দূর না, হেঁটে হেঁটে আসতেই পারবে মানুষ চাইলে। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে কে আসছে, আব্দুর রহমান। ও কিন্তু বাজারে গিয়েছিল মনে আছে, ওখান থেকে সে ফিরে আসছে। জিজ্ঞাসা করলুম এত বোঝা বইবার দরকার কি ছিল, একটা মুটে ভাড়া করলেই তো হতো। এই মুটে মানে হচ্ছে কুলি। এই লাইনটার মধ্যে ওর প্রতি লেখকের যেটা প্রকাশ পাচ্ছে না, সেটা হচ্ছে কি জানো? ইয়া, সহানুভূতি প্রকাশ পাচ্ছিল, সিম্প্যাথি। যে ভাই এত কষ্ট কি দরকার, একটু মানুষ ভাড়া করো, অনেক তো কষ্ট হচ্ছে তোমার। উত্তরে সে যা বলল তার অর্থ অনেকটা এরকম, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে এমন শক্তিকার, মানে আমার চেয়ে শক্তিশালী কেউ আছে নাকি, হ্যাঁ? তো বলছে আমি পারছি না তো ও পারবে। তখন লেখক বলছে আমি তো তোমাকে ওটা বলি না, আমি বলছি তুমি একজনকে ভাগ, একজনকে নিলে কিছু ওকে দিতে কিছু তুমি নিতে, তাহলে ভাগাভাগি হয়ে যেত না, ওজন তো কমে যেত না? দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, কারণ সে কেমন ছিল, সহজ সরল ছিল। সে কেমন ছিল, সহজ সরল ছিল। অথবা অতটা ভাবার প্রয়োজন বোধ করেনি, কারণ সে অনেক কেমন ছিল, শক্তিশালী ছিল। অনেক শক্তিশালী, তাই ওর প্রয়োজনই হচ্ছে না, ও দূর ইচ্ছা হবে না নিয়ে যায়। লেখক উল্টা বলতেছে, বলে যে আপনিও চাইলে আমার কাঁধের উপর উঠে বসে যেতে পারেন, যাবেন নাকি দেখেন, নিয়ে যেতে পারবো আপনাকে সহ। তারপরের অংশে চলে আসি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, একটা ওই যে তোমরা বিভিন্ন সময় দেখো যে নেটের পলিথিন টলিথিন দেখো না, ওইরকম একটা মোটা নেটের একটা থলের মধ্যে তার মাথার উপরে সব জিনিসপত্র আছে। সেখানে কি কি আছে দেখো। তার ভিতরে তেল নুন লকড়ি, তেল মানে তো বুঝতেই পারলে, নুন মানে লবণ, লকড়ি মানে হচ্ছে লাকড়ি, কাঠ জাতীয় জিনিস সবই দেখতে পেলাম। আমি ফের চলতে আরম্ভ করলাম, আব্দুর রহমানও আসছে পিছন পিছন। হঠাৎ সে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন? এই, ওর খাওয়ার কথা কিন্তু পরদিন দুপুরে না, কিন্তু ও বলছে দুপুরে না, আমি রাত্রে আপনার জন্য রান্না করবো। ততক্ষণ কিন্তু সন্ধ্যা হয়ে গেল, বুঝলে? সন্ধ্যা হয়ে গেছে, আচ্ছা ভালো। তারপর সে তো তার মতো করে হেঁটে চলে যাচ্ছে। লেখক কিছুক্ষণ ধরো একটা জিনিস, একটা পাহাড় দেখতে সুন্দর, কিছুক্ষণ দেখলো সেটা, একটা ঝিরি বা নদী বয়ে গেল, সেটার পাশে তিনি কতক্ষণ বসছে, দেখছে, এভাবে করে করে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতিকে বা সৌন্দর্যকে উপভোগ করে করে তিনি যাচ্ছেন। আর এর মধ্যে আব্দুর রহমান অনেক আগেই চলে গেছে, কারণ সে ততক্ষণ এত বোঝা নিয়ে তো দাঁড়িয়ে থাকবে না, তাই নয় কি? আচ্ছা, সে তো চলে গেল। তো হেঁটে হেঁটে বেশি দূর যেতে হলো না, একটা জায়গা আছে, একটা নদী আছে, নদীটার নাম কি? লবি দরিয়া।
অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছেই দেখি কার সাথে দেখা। তাহলে না ওই জিরাজ সাহেবের সাথে বিকেলে দেখা হয়নি, বুঝলে? উনি অফিসে ছিলেন না হয়তো, উনি কোন একটা মন্ত্রীর দপ্তর টপ্তরে গেছেন, তার সাথে ছাড়া অন্যদের সাথে দেখা হলো। ম- মসিয়ে মানে হচ্ছে মিস্টার, আমরা যে ইংলিশে মিস্টার বলি, চন্দ্রবিন্দু দিয়েছে না ওটাই, বইতে যেভাবে দিয়েছে এমনিতে একটা চন্দ্রবিন্দু হয়। এখানে চন্দ্রবিন্দুটা দেয়নি মনে হয় না তোমাদের বইতে। আচ্ছা, না দিলে তোমাদের লেখার দরকার নেই। ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে মসিয়ে, এখানে অন্তঃস্থির উপর একটা চন্দ্রবিন্দু হওয়ার কথা, শুদ্ধ ওটা, বাট তোমাদের বইতে দেয়নি যেহেতু তোমরা ইগনোর করে যেও। মসিয়ে মানে ইংলিশে আমরা মিস্টার বলি, বাংলায় জনাব বলি, আর ওরা কি বলে, ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে কি মসিয়ে মানে মিস্টার। জিরার টাঙ্গা মানে হলো কি জানো? ঘোড়ায় টানা গাড়ি। এগেইন টাঙ্গা মানে কি? ঘোড়ায় টানা গাড়ি হাঁকিয়ে টক বকাবক করে বাড়ি ফিরছেন। ওকে, আর লেখক যাচ্ছেন কিন্তু হেঁটে হেঁটে, বিকজ তুমি তো জানো যে কি তিনি যাচ্ছেন প্রকৃতিটাকে আরেকটু বা সৌন্দর্যগুলোকে আরেকটু উপভোগ করবেন। ততক্ষণে সন্ধ্যা হয়েই গেল। কলেজের বড় কর্তা হিসেবে বা বস হিসেবে তিনি আমাকে বেশ দুই এক প্রশ্ন ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে দুটো জিনিস দরকার হয়। বলো। একটা হচ্ছে কি তাগত, তাগত মানে কি জানো তো? শক্তি। প্লাস কি লাগবে? হাতিয়ার লাগবে। দুটো জিনিস লাগবে। কাবুল শহরে রাতের বেলা একা ঘোরাঘুরি করা যাবে না, তার মধ্যে তুমি হচ্ছে বিদেশি, যারা এখানকার মানুষ তারাও নিরাপদ না, আর তুমি রাতের বেলা ঘুরে বেড়াচ্ছ, তোমার এখান থেকে বাসায় পৌঁছে তার অনেক রাত হবে, এটা তোমার জন্য নিরাপদ না। ঠিক আছে, তোমার হয় শক্তি দরকার অথবা কি দরকার? হাতিয়ার দরকার। হাতিয়ারের কথাটা ওকে থাকলেও শক্তি কম কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কি করে, মানুষকে আঘাত করে না। আমি যদি বলি যে তোমার না আছে শক্তি, না আছে বুদ্ধি, তাহলে না এটা তোমাকে কি করলো, আন্ডার এস্টিমেট করলো, চাইলে তুমি সাথে সাথে রিপিট করতে পারো। হ্যাঁ, কিন্তু লেখক তখন চুপ করেছিলেন। কেন, সেটার কারণ বলছে যে একে তো হচ্ছে তিনি আমার বস, আজকে আমার প্রথম দিন, আমি যদি আজকেই তার সাথে এই ধরনের মুখে মুখে তর্ক করি, সে বিষয়টাকে স্বাভাবিকভাবে হয়তো নিবে না, আর বিষয়টা তো সে আমার ভালোর জন্যই বললো, তাই না? আর আরো প্রসঙ্গত উল্লেখ্য, গাড়িতে তার সাথে তার স্ত্রীও আছে, অর্থাৎ কার, জিরারের সাথে জিরারের স্ত্রীও আছে। এই স্ত্রীকে নিয়ে এখানে বেশ সুন্দর একটা রসিকতা আছে। এটা একটু কঠিন, আমি বুঝিয়ে দিই তোমাকে আগে। আমি নর্মালি মুখে বলি, তারপর আমি এখানে বলবো। তো জিরার সাহেব যাচ্ছেন কিসে করে? ঘোড়ার গাড়ি করে, যেটাকে আমাদের বইতে টাঙ্গা বলেছে। ওই গাড়িতে জিরারের পাশে কে আছে? জিরারের ওয়াইফ। নাম আমাদের বইতে নেই, আমরা নাম বলতে পারি না। তো জেরার সাহেবের স্ত্রী ইংলিশ উইমেন, মানে জেরার সাহেব হচ্ছে ফ্রান্সের মানুষ, আর ওনার ওয়াইফ হচ্ছে ইংল্যান্ডের মানুষ। বুঝতে পারলা কিনা? আচ্ছা। তো ইংল্যান্ডের মানুষজন একটু নাকুচু স্বভাবের, মানে অহংকারী টাইপের আর কি, বুঝলা কিনা? তো ওদের সাথে অনেকেরই বনিবনা হয় না, পরে না আর কি, বুঝলা? এখন ধরো তুমিও অনেক আত্মহংকারী, আমিও অনেক আত্মহংকারী, না হয় না যে অনেক সময় এরকম হয় না যে কি হাজবেন্ড ওয়াইফের মধ্যে দুজনের মধ্যে কি ইগো বেশি, আত্মহংকার বেশি, হ্যাঁ, ঝগড়া লাগছে, তখন ও বলছে তুমি আগে সরি বলবো, ও বলে যে আমি, তুমি আগে সরি বলবা, এরকম করে না আসলে ঝগড়াটা লাগাতার লাগতেই থাকে, যেতেই থাকে। কাউকে না কাউকে তো আগে সরি বলতেই হবে, বা একটু নমনীয় হয়ে কথা বলতেই হবে। কিন্তু এরা না কুচু, মানে অহংকারী টাইপের, বলবেই না, সরি বলবেই না, এই টাইপের অবস্থা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, আবার ফ্রান্সের মানুষদের তোমাকে বলেছিলাম ওরা খুব আন্তরিক এবং খুব কি হয়, মিশুক হয়। তাহলে না অনেক সময় মিলে না তাদের সাথে তাদের, বুঝছো? সেরকম একটা ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবা। বসকে খুশি করার জন্য যার ঘটে ঘটে মানে হচ্ছে মাথায় ফন্দি ফিকিরের অভাব, মানে বুদ্ধির অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে, কোম্পানি মানে কি জানো, সঙ্গ দেওয়া। কোম্পানি মানে কি, সঙ্গ দেওয়া। ও অলরেডি গাড়িতে আছে, ঠিক, গাড়ি চলছে, হুম, গাড়িতে এক পাশে বসে আছে কে, লেখক, আর অন্য পাশে বসে আছে জিরার আর তার ওয়াইফ। গাড়ি চলছে, আর ঝাটকি দিচ্ছে, বকা দিচ্ছে কে, বস। এই, তুমি এটা কি করছো, একা কেন বেরিয়েছো, হ্যাঁ, ভয় নাই তোমার? হ্যাঁ? একদম মাটিতে পুঁতে ফেলবে তোমাকে, এটা জানো তুমি? এরকম করে ভয় লাগাচ্ছে ওকে, বুঝছো কিনা? তো তার পক্ষে কোম্পানির কাজ মানে সঙ্গ দেওয়ার কাজ, কারণ আরো তো গাড়ি যাবে 10 15 20 মিনিট। তা এতক্ষণ যদি আমি পটার পটার করে বসকে বলি, হ্যাঁ কি করবে, যে কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ আমি কি কম শিয়ানো নাকি, আমি কম বুঝি নাকি, ঠিক আছে এক থাপ্পড় দিব ধরে, এরকম যদি বলে, ঠিক আছে কিনা? তো এগুলো বেয়াদবি টাইপের হয়ে যাবে। তখন বসের ওয়াইফ বলবে, দেখছো, তোমাকে কেউ মানে না।
ঘরে আমি মানি না, বাইরে তোমার জুনিয়ররাও তোমাকে মানে না। তাই না, এরকম হবে না? সেজন্য সে চুপচাপ শুনে আছে বসের কথাবার্তা, যে বস যা বলছে চুপচাপ শুনে যায়। এরকম একটা ঘটনা আমার ক্ষেত্রে দিল্লিতে ঘটছিল, বুঝছো। বছর কয়েক আগে আমি দিল্লি গিয়েছিলাম, মানে আজমির যাব এবং তাজমহল বা দিল্লির যে আদার সাইট সিইং গুলো সেগুলো দেখবো আর কি। তো কলকাতা থেকে আমি ফ্লাই করছিলাম। আমার মনে আছে যে আমি যখন দিল্লি এয়ারপোর্টে নামি তখন একটার পর হয়ে গেছে, রাতের একটার পর হয়ে গেছে। তো আমার হোটেল আগে থেকে বুক করা ছিল। এয়ারপোর্ট থেকে নামবো, দেন একটা ট্যাক্সি নেবো, দেন কোথায় চলে যাব, এয়ারপোর্ট চলে যাবো, সরি, হোটেলে চলে যাবো, ভেরি নর্মাল এটা। সো তো আমি হোটেলের দিকে যাচ্ছি গাড়িতে করে। তো আমার হিন্দি খুব বাজে লেভেলের। তো আমার হিন্দি শুনেই ওরা বুঝে গেছে যে মানে আমি এখানকার না, ঠিক আছে কিনা। আমি টুকটাক হিন্দি বলতে পারতা হে, এই টাইপের আর কি। তো এই লেভেলের হিন্দি দিয়েও বুঝে গেছে ওদের বোগাস, বুঝছি। সো ট্যাক্সিওয়ালা ভালো ছিল, সে আমার সাথে কথা প্রসঙ্গে বলছে যে ভাই তুমি এই জায়গায় কেন রুম নিচ্ছ, তো তুমি কি অলরেডি হোটেলে টাকা দিয়ে ফেলছো, হিন্দিতে জিজ্ঞেস করছে। হিন্দি বুঝি বাট বলতে গেলে অনেক কিছু আসে না। তো আমি বলছি হ্যাঁ আমি টাকা দিয়ে ফেলছি। বলছে ক্যান্সেল করা যায় না, আমি বলছি না। আমি বলছি, কেন ভাই কি সমস্যা? বলছে না তুমি যে জায়গায় যাচ্ছ ওই জায়গাটা খুবই ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জারাস? বলে যে এখানে টুরিস্টদের জন্য এটা মানে সেফ না আর কি। হ্যাঁ, তুমি কি এখানে মানে ভয় লাগাচ্ছে তাও, স্বাভাবিক। আমি বলছি, তুমি হোটেলটা চিনো কোন জায়গায় আছে? বলে যে না আমি গলিটা চিনি বাট হোটেলটা চিনি না, অসুবিধা নেই, গলিতে গেলে খুঁজে বের করতে পারবো, বাট এটা ট্যুরিস্টদের জন্য মোটেও সেফ না। তো 3-4 বার বলতেছে। স্বাভাবিক একটু ভয় লাগবে। তখন রাতের প্রায় 2টার কাছাকাছি, 2টা ক্রস করলো, ড্রাইভার আমাকে বলছে নট সেফ। ঠিক আছে, তখন আমি বুদ্ধি করে একটা কাজ করলাম, যে মোবাইল অন করলাম, মোবাইল ভিডিও অন করে ওর একটা ভিডিও করলাম টেকনিক্যালি, ঠিক আছে কিনা। তারপরে আমি ভিডিওটা ওর চেহারা সহ আছে এরকম একটা ভিডিও আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ডকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছে, মেইলও করে রাখছে এবং কি হোয়াটসঅ্যাপও পাঠিয়ে দিয়েছে, বুঝলা কিনা। এবং নিচে লিখে দিয়েছে আমি এই ড্রাইভারের কাছে আছে, আমি হোটেলে নামার পর যদি তোকে কোনো মেসেজ না দিই তাহলে তুই ব্যবস্থা করিস, বাকিটা তো বুঝতেছ। এটা বের আর কি। যাই হোক, এটা প্রাথমিক প্রাথমিক প্রিকশন নিলাম। নেয়ার পরে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে যে ভাই আচ্ছা ঠিক আছে। ততক্ষণ আমি চিন্তা করলাম, মানে হিসাব নিকাশ মিলালাম যে কি হইতে পারে কি হইতে পারে না, ইকুয়েশন টিকুয়েশন মিলালাম। তা অত ভয় লাগছে না, বাট একটু একটু ভয় লাগছে, একদম লাগছে না বললেও ভুল হবে। আহ হিসাব নিকাশ মিলানোর পরে আমি বুঝলাম যে না, কন্ট্রোল করতে পারবো, সমস্যা নেই। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই কি বিপদ হইতে পারে একটু বলো তো দেখি। বলে যে "বলছে, কোথায়?" আমি বলছি, না তুমি না বললা ওই জায়গাটা ভয়ানক, তো কি কি বিপদ হইতে পারে? বলে যে এই ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা ছিনতাইকারী এসে তোমার থেকে সব জিনিসপত্র নিয়ে যেতে পারে। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা, তারপর? বলে যে তারপর আর কি? তুমি হোটেলে তোমার ডলার রেখে গেছো, টাকা পয়সা রেখে গেছো, মোবাইল রেখে গেছো, এগুলো চুরি হয়ে যেতে পারে। আমি বলছি, এটাও নর্মাল, তারপর? বলে এরকমই আর কি। তাই ছোড়ো, আমাদের দেশে এর থেকে ডেঞ্জারাস জিনিস হয়। তুই রাস্তা দিয়ে হাঁটতেছিস, তোরে সহ নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমরা ওই দেশের মানুষ বেড়া, তো এটা দল লাগে স্যার, বুঝলি। মনে মনে বলতেছে আর কি ওটা, বাট আমি চুপ করেছিলাম, বুঝছো। কারণ ও আমাকে অ্যাকচুয়ালি যা বলছে এটা আমার ভালোর জন্যই বলছে। এখন যদি আমি গাড়িতে তার সাথে তর্ক করি, তার থেকে আরো তথ্য বের করতে পারবো না, সে অনেকটা দমে যাবে। সেজন্য আমি চুপ করে আছি, বাট মনে মনে সাহস করে দূর এর কিছুই না, আমরা এর থেকে বড় বড় বিপদ থেকে উপরওয়ালার আশীর্বাদে বেঁচে বেঁচে ফিরে আসি, এটা বিষয় না। সো লেখকও এত কিছু পাত্তা দিচ্ছেন না, বাট জিরার সাহেব তো ফ্রান্সের মানুষ, ওনারা অল্পতেই ভয় পেয়ে যান, বুঝো নাই, ওনাদের দেশে তো সবকিছু পিস এন্ড কাম, এরকম আর কি অবস্থা। বসকে খুশি করা, সেটা তো বুঝলাম। কোম্পানি মানে কি বললাম এখানে, সঙ্গ দেওয়া, তর্ক না করা। বিশেষ করে বসের উত্তমার্ধ, উত্তমার্ধ মানে হচ্ছে স্ত্রী, আমরা ইংলিশে বলে বেটার হাফ। এই বেটার হাফ শব্দের বাংলা হচ্ছে, সুন্দর বাংলা হচ্ছে কি, উত্তমার্ধ। তারই পাশে বসে উই সার্টেন মা, এরিদামা, এগুলো সব ফ্রেঞ্চ ওয়ার্ড। ফ্রেঞ্চ ওয়ার্ডের শেষে একটু নাকা নাকি ওয়ার্ড আসে আর কি, এইগুলো। তো যেহেতু উনি ইংলিশ উইমেন, তাই তার কথার মধ্যে কিছু ইংলিশও থাকবে, সার্টেনলি, এভিডেন্টলি এরকম থাকবে। এগুলোর অর্থ কি? অতি অবশ্যই, অতি অবশ্যই কথাটা কিন্তু উনি বলেননি। বলেছেন না, বিকজ উনি বেঙ্গলি জানেন না, বাংলা জানেন না। কিন্তু তিনি ইংলিশ জানেন, তাই ইংলিশ বলেছেন। আর স্বামীর সাথে কথা বলতে বলতে টুকটাক কিছু ফ্রেঞ্চ ওয়ার্ডও শিখে নিয়েছেন।
সেরকম কথায় কথায় তিনি উই সার্তেন মা এভিদামা এগুলো বলছেন, বুঝো কিনা? তো এখন খেয়াল করে দেখো, অধ্যক্ষ জিরারের সাথে তার ওয়াইফের রিলেশনটা অনেকটা এরকম। তার হাজবেন্ড যা বলে ওয়াইফ তার উল্টোটা বলে। মানে হাজবেন্ড যদি বলে যে খবরদার, এইটা খুবই ভয়ানক রাস্তা, হ্যাঁ এখানে তুমি রাতের বেলা হাঁটবা না, ওরা বলছে কিচ্ছু হবে না। অন্য সময় বলে কিচ্ছু হবে না, তুমি 10 ভরি স্বর্ণ দিয়ে এমনিতে হাঁটতে পারবা, কিছু কিছু করবে না। মানে রিলেশন হচ্ছে অনেকটা ওরকম, জামাই বলবে এটা, বউ বলবে যে ওইটা, মানে অনেকটা ঝগড়া লাগা ডাগার মতো অবস্থা। আর আজকে এরকম একটা অবস্থায় স্বামী যা বলতেছে, ওয়াইফ পিছন থেকে বা পাশ থেকে বলছে হ্যাঁ ঠিকই তো, রাইট তুমি ঠিক বলছো। মানে জামাইয়ের কথাকে কি করতেছে, সে সাপোর্ট দিচ্ছে। আর জীবনে প্রথমবার। এবং ওর হাজবেন্ড এখানে ফিলিং, মানে সে ফিলিং প্রাউড, দেখছোস আজকে আমার বউ আমাকে কি দিচ্ছে, মত দিচ্ছে। এই অবস্থায় যদি লেখক ওখানের মধ্যে হুট করে মুখে বলে ওঠে কিচ্ছু হবে না স্যার আমি দেখে নেবো, কিচ্ছু হলে আমি দেখবো, এটা এবার একটু টেরামি করে কথা বলে ওঠে, তখন স্বাভাবিকভাবে জিনিসটা শোভনীয় হয় না, সেটা সৌন্দর্যের পর্যায়ে থাকে না। তাই লেখক চুপ করেছিলেন। লেখক এখানে একটা মজা করে একটা কথা বলেছে, ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। এই আতাত মানে সুসম্পর্ক, তবে এখানে বিয়ে বোঝাচ্ছে, বুঝাই দিই তোমাকে। ইংল্যান্ডের রানীর নাম হচ্ছে ভিক্টোরিয়া, আর ফ্রান্সের রাজার নাম কি জানো? আলবার্ট। অনেক আগেকার কথা, ঠিক আছে? তাদের মধ্যে প্রেম হলো, বিয়ে হলো, বুঝো বিষয়টা? তাহলে ওই যে বললাম একটু আগে, ইংল্যান্ডের মানুষের সাথে ফ্রান্সের মানুষদের খুব একটা পড়ে না। আমরা যদি হিস্ট্রি ঘাঁটি, খুব কম এরকম সম্বন্ধ দেখতে পাই। কিন্তু হিস্ট্রি ঘেটে একটা ভালো সম্বন্ধও দেখতে পাই, সেটা হচ্ছে কোনটা? এটা। তার মানে কি স্যার, পুরো সেই সৃষ্টির আদি লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত এরকম মাত্র 2টা বিয়ে হয়েছে? না রে ভাই, এটা তো কোনোভাবেই লজিক্যাল, এরকম অজস্র অহরহ হচ্ছে। বাট আমরা যদি অ্যাভারেজ করে দেখতে চাই, তাহলে সম্পর্কটা খুব একটা ভালো থাকে না, মানে গুড রিলেশন থাকে না আর কি, হ্যাঁ। কারণ নাকুচু স্বভাবের টাইপের আর কি। ফ্রান্সের ফ্রান্সের মানুষজন যথেষ্ট নাকুচু স্বভাবের, ওদিন বলেছিলাম তোমাদেরকে, মানে তুমিও রাগী আমিও রাগী, বুঝতেছই, কোপাকুপি অবস্থা চলতে এই টাইপের আর কি। তো ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবাত আতাত হয়েছিল, মানে ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডের রানীর সাথে ফ্রান্সের রাজার একবারই কি ছিল, মানে ইতিহাস ঘাটলে এরকম একটা ভালো মধুর সম্পর্ক এরকমই একবার দেখা গিয়েছিল। আর আজকে এই শুভ লগ্নে ম্যাডামের সাথে মিস্টারের কি হলো, একটা আতাত হলো, মানে কি শুভ সম্পর্ক হলো, বা একটা মতের মিল হলো। সে অবস্থায় আমার চুপ করে থাকাটা ওয়াইজ হবে। আর শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্যি, রেগুলার রেগুলার ঘরে ঘরে কি থাকে, ওই আতাত থাকে। আতাত মানে কি জানো? সুসম্পর্ক। ফ্রান্সের মানুষজন যখন ফ্রান্সের মানুষজনকে বিয়ে করে, ওই যে বলেছিলাম না, ফ্রান্সের মানুষজনরা খুব রসিক, তো তারা যখন তাদেরকে বিয়ে করে, তাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক থাকে। তাহলে কি, ফ্রান্সের মানুষ যখন ফ্রান্সের মানুষকে বিয়ে করে, সব সময় তাদের ঘরে ঘরে কি থাকে? আতাত থাকে। আতাত মানে কি? সুসম্পর্ক থাকে। আর ইংল্যান্ডের মানুষ যখন ফ্রান্সের মানুষকে বিয়ে করে, তাদের মধ্যে খুব একটা আতাত থাকে না। তাই লেখক, সরি, জিরারের সাথে তার ওয়াইফের খুব একটা আতাত ছিল না, বাট ওই দিন সামহাও আতাত হয়ে গিয়েছিল, তাই লেখক চুপটি করে সেটা দেখছেন বা শুনছেন। যা হোক, এবার মূল কথায় আমরা ফিরে আসি। লেখক তো বাড়িতে চলে আসলো, আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গিয়ে চলে গেল। লেখক আবার কোনো বাইরে থেকে খেটে আসলো কিনা এটা দেখতে গেল। এবং আমি যে তার তম্বিতেই, তম্বি মানে এখানে অনুরোধ বুঝাবে, তম্বি মানে কি? অনুরোধ। তোমরা এটা শব্দার্থটিকায় যাও, শব্দার্থটিকায় গেলে তম্বি শব্দটা দেখো, পাবে তুমি তিরস্কার অর্থে, কিন্তু এখানে তিরস্কার হবে না, এখানে কি হবে? অনুরোধ। ভাই, যে মানুষ তার বসের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, সে মানুষ বুঝে তাকে তিরস্কার করবে? এটা কি পসিবল নাকি? আব্দুর রহমান লেখকের দিকে চোখে চোখে তাকিয়েই কথা বলতো না, তো তিরস্কার কখন করবে সে? তো এটা তিরস্কার অর্থে হলো, এখানে তিরস্কার নয়, বরং কি অর্থ হতে পারে? অনুরোধ অর্থে, ঠিক কিনা? তাহলে কি বললো? আমি যে তার অনুরোধেই ফিরে এসেছি, সে সম্পর্কে সে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। স্যার তাহলে রাত তখন প্রায় 9টা 10টা বাজে, কি বলেন? কারণ সন্ধ্যার সময় 6টা 7টার সময় তোর সাথে দেখা হলো, 9টা 10টা বাজে। তো লেখক এসে জিজ্ঞেস করলো, ভাই ভাত টাত কিছু রান্না করছো? বলছে না স্যার, এখন রান্না হয়নি, আমি এই একটু পরে চালের বস্তাটা খুলবো। বলছে, মানে তুই এখনো চালের বস্তা খুলছ নাই? বলছে না স্যার। কি করছিস? বলছে, স্যার আলু ছুলতেছি। আলু এখনো ছুলতেছিস? কিছু রান্না হয় না? যে না স্যার, একটু বসেন, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তাকে বলে, 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি খাই, আমি ঘুমাইতে যাচ্ছি।
তোর যদি আজকে রাতের মধ্যে ভাত রান্না হয়, ডাকিস আমারে। যাই হোক, লেখক মোটামুটি তন্দ্রা লেগে গিয়েছিল, এখানে একটা ফানি কথা বলেছে। তখন রোজার মাস ছিল না, তবু আন্দাজ করলাম সিরির সময় অর্থাৎ রাত 2টা 3টার সময় খাবার জুটলেও জুটতে পারে, দেখি কপালে কি আছে। তন্দ্রা লেগে গিয়েছিল, তন্দ্রা মানে হচ্ছে ঘুম ঘুম ভাব, মানে ঝিমুনি যেটাকে বলি ওটা আর কি। শব্দ শুনে ঘুম ভাঙলো, দেখে আব্দুর রহমান একটা বদনা নিয়ে আমার মুখের সামনে দাঁড়ায় আছে। গাঢ় বদনা মনে হচ্ছে চিকন বদনা। তো স্বাভাবিক লেখকও পারে বাজে, মানে ফান যে করে, এটা বদনা না কিন্তু, বাট দেখতে বদনার মতো বলে তুমি বদনা বলছে। এটা হচ্ছে এক ধরনের জগ। দেখো, তুমি বদনাটাকে কেটলির সাথেও তুলনা করতে পারো, বা কেটলিকে বদনার সাথে তুলনা করতে পারো, পারো না? লেখক হলে কিন্তু কেটলিকেও বদনা বানায় দিত। কি ফানি চিন্তা করেন। অ্যাকচুয়ালি একটা জগ, জগ তো চেনো তোমরা, জগের মধ্যে কি আছে জানো? মোগল বাদশাদের তসবির, মানে কি ছবি, নকশা আঁকা আছে। জগ, কেতলিতে যেরকম একটা নল থাকে না, ওই জগের মধ্যেও কি আছে, একটা নল আছে, এবং ওখানে পানি আছে। ওটা এনেছে যাতে করে লেখক কি করতে পারে, হাত মুখ ধুতে পারে, লেখককে কষ্ট করে আর যেতে না হয়। একটা বাটি নিয়ে আসলো বা গামলা নিয়ে আসলো, নিচে রাখলো, লেখক হাত ধুয়ে নিচ্ছে আর ও পানি ঢেলে দিচ্ছে, সিম্পল। ঠিক আছে। ওই যে পাত্রটা এনেছে, ওটা একটা হচ্ছে কি ধারা যন্ত্র, বিকজ এখানে থেকে কি জলের ধারা পড়ছে। এটাকে আবার কি বলা যেতে পারে, আফতাব বলা যেতে পারে। চিকন নল আছে, তাই এটাকে বলেছে কি গারু বদনা। ঠিক আছে কিনা? আচ্ছা, একটা ধারা যন্ত্র নিয়ে আমার সামনে এসে হাজির। মুখ ধুতে গিয়ে বুঝলুম, আবারও বলছে লেখক কোন সময় এসেছেন এখানে, গ্রীষ্মকাল। তবু ও জল নিয়ে এসে জল নিয়ে আসলো কোত্থেকে বলো তো? কোত্থেকে নিয়ে আসলো? ইয়েস স্যার। কাবুল নদীর বরফ ভরা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সাথে সামঞ্জস্য রাখতে পারবে। ডাক দাও। কি বললো বুঝো? সময়টা কি? পানি কেমন হবে, গরম হয়ে যাবে না? কারণ প্রচন্ড গরম ওখানে। ওই গরম পানি দিয়ে যদি কেউ মুখ ধুতে যায়, নিশ্চয় ফ্রেশ ভাবটা লাগবে না, তাই না? তাই ওইটা যদি, পানিটা যদি একটু ঠান্ডা হয়, ভালো লাগবে না? খেতেও ভালো লাগবে, হাত মুখ ধুতেও ভালো লাগবে। আব্দুর রহমান লেখকের জন্য এত আন্তরিক, সে গিয়ে নদী থেকে কষ্ট করে পানি নিয়ে আসলো। ঠিক না বিষয়টা? লেখক তো, না, নদীটা আফগানিস্তানের ওই নদীটা যেহেতু বরফ গলা নদী, বিভিন্ন দিক দিয়ে বয়ে গেছে। তো এটা এমন না যে একদম তাকে হাঁটার জন্য ওই যে লবি দরিয়া যেখানে আশপাশ অচুর যেতে হবে না, আশপাশ দিয়ে বিভিন্ন দিকেই চলে গেছে। ধরো এখান থেকে 5 মিনিট হাঁটতে হলো, কথায় কথায় বললাম আর কি, আমি এক্সাক্ট বলতে পারবো না, এমনও হতে পারে যে 2 মিনিট হাঁটতে হচ্ছে, বাট কাছেই ছিল। ওই নদীটা তো আর এক জায়গায় থেমে নেই, তাই নয় কি স্যার? নদীর আঁকা বাঁকা হয়ে তার বিভিন্ন শাখা বের হয়েই তো পুরো কাবুল জুড়ে ছড়িয়ে পড়েছে, কোনোখান থেকে এনেছে আর কি। তো এটা অ্যাকচুয়ালি আব্দুর রহমানের কিসের বহিঃপ্রকাশ বলতো? আন্তরিকতার। বুঝলে কিনা যে লেখকের প্রতি আন্তরিক, লেখককে ভালো লেগেছে তার, তাই সে লেখকের ছোট ছোট বিষয়গুলোর প্রতিও সে কি দিচ্ছে, নজর দিচ্ছে, যে না, এই মানুষটা যখন মুখ ধোবে তার ভালো লাগা, একটু যেন আরাম লাগে, এরকম একটা অবস্থা। কিন্তু লেখক এটাকে ফান করে বলছে, বলে যে ভাই এই গরমের মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে যখন আমি মুখ ধোবো, তখন আমার মুখ স্কিন কি হয়ে যাবে, ফেটে যাবে। তখন আমার মুখটাও ওই যে আফগানিস্তান রিলিফ ম্যাপ গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদেরকে, মনে আছে না ওটা? ওটার মতো হয়ে যাবে। যা হোক, খানা টেবিল মানে হচ্ছে ডাইনিং টেবিলের সামনে গিয়ে যা দেখলাম, তাতে আমার মনে আর সন্দেহ রইল না যে আমার ভৃত্য, ওর নাম কি, পুরো নাম কি দেখ, ইয়েস ডাক দে, ওর পুরো নাম কি, আগা আব্দুর রহমান, এককালে মেসের চার্জে ছিলেন। পাশে লিখে রাখো, প্রচুর খাবার পরিবেশন করা দেখে। এই কথাটা কেন বললো? প্রচুর খাবার পরিবেশন করলো না? সেনাবাহিনীর সৈনিকেরা প্রচুর খাবার খায়, কারণ তারা পরিশ্রান্ত থাকে, বিভিন্ন ধরনের ট্রেনিং করে, পরিশ্রান্ত থেকে খাবারও বেশি খেতে পারে। বুঝলে কিনা? আর এতগুলো খাবার একসাথে সাজিয়ে রেখেছে দেখেই লেখক জাস্ট হা করে তাকায় আছে টাইপের অবস্থা। ডাবর নয়, দেখো কি ভয়ানক খাবার দিয়েছে দেখো। ডাবর মিন্স হচ্ছে বাটি, বাড়িতে করে মাংস আনে নাই, আনছে কিসে করে জানো? ছোটখাটো একটা গামলা ভর্তি, মানে আমাদের বাসায় এই মিডিয়াম সাইজের না কতগুলো গামলা আছে না, ওরকম গামলা ভর্তি করে মাংসের তরকারি, কোরমা মানে কি তরকারি নিয়ে আসছে। এবং কোরমাকে বোঝানোর জন্য এখানে লিখছে পেঁয়াজ ঘিয়ের ঘন কাত, কাত মানে হচ্ছে তরকারি। সহজ কথায় কি, মাংসের তরকারি নিয়ে আসছে। কতটুকু? শেরখানেক, 1 কেজির মতো দুম্বার মাংস।
দুম্বা জিনিসটা কিন্তু তোমাকে দেখাই একটু। দুম্বা, দেখো, ভেড়া আর ছাগলের সংমিশ্রণে দুম্বা তৈরি হচ্ছে। দেখতে অনেকটা ভেড়ার মতো, বুঝলে কিনা? ওকে, ক্লিয়ার। তো দিস ইজ দুম্বা। দেখো তারপরে, তার মাঝে মাঝে ওই মাংসের উপরে কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিল, মানে প্রেজেন্টেশন দেখতে ভালো লাগছে। আবার একটা আলু, এক কোণে একটা আলু ওই মাংসের মাঝখানে অপাংক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আমাদের তরকারিতে আমরা আলু কি করি না, পিস পিস করে কেটে দিই না? বাট ওখানে ওরকম করেনি, একটা আলুকে ওই যে বলছে আলু ছুলতেছে, তো একটা আলুই ছুলছিল মনে হয়, একটা আলু ছুলে তরকারির মধ্যে দিছে ছেড়ে। ওটা তরকারির চামচের বাড়ি খাই, কতক্ষণ এই এই প্রান্তে বাড়ি খাই, আবার কতক্ষণ ওই প্রান্তে বাড়ি খাই, ঠিক আছে, এই টাইপের অবস্থা। বাড়ি খেয়ে ওটা পানির মধ্যে কতক্ষণ ডুবে কতক্ষণ কি ভাসে, এমন অবস্থা। আশা করি আলু খাওয়া যাবে না, কারণ ভিতরে শক্ত থাকবে, মরিচ মশলা ঢুকবে না বলে আমার বিশ্বাস। আরেক প্লেটে আষ্টেক, মানে কি জানিস? আটটি ফুল বোম্বাই সাইজের, মানে এই বড় বড় সাইজের বোম্বাই সাইজ, মানে বুঝে। দেখো, আমাদের এখানে বিভিন্ন সময় কাবাব করে না, কাবাবের সাইজ কিন্তু ছোট হয়, বিরিয়ানির সাথে আমাদেরকে বিভিন্ন জায়গায় দেয়, বিভিন্ন আহ, দোকান থেকে যখন আমরা কিনে টিনি আর কি। বাট বোম্বাই সাইজ মানে হচ্ছে ঠিক এই ব্যাপার। আর আফগানিস্তান বা কাশ্মীর এই সাইড গুলোতে যখন, বা পাকিস্তানে তো আমার যাওয়া হয়নি, কাশ্মীরে যাওয়া হয়েছে, এবং আইডিয়া থেকে বলছে আফগানিস্তান বলো, কাশ্মীর বলো, বা পাকিস্তান বলো, এখানকার খাবারের ক্রাইটেরিয়া গুলো প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি ভাইব গুলো, যেহেতু হিল ট্রেক, ওদের টেস্ট বা এগুলো একই রকম হয়। আমি কাশ্মীরে গিয়েছিলাম কয়েকবার, তো কাশ্মীরের আইডিয়া থেকে বলতে পারি যে ওখানে আমরা যখন এই যে কাবাব খেয়েছি, যেমন আমাদের এখানে যে কাবাব গুলো করে ওখানে কিন্তু অনেক কিছু মিক্স করে, বাট ওখানে মাংস মানে ডাইরেক্ট মাংস, ভেজাল নেই কোনো কিছুতে। তোমাকে যখন জুস দেবে, আমাদের এখানে যখন তুমি জুস খাচ্ছ, পানি দিবে না, ওরা পানি দেবে না। জুস মানে হচ্ছে জুস, পিওর। আপেলের জুস মানে হচ্ছে আপেল। যেমন আমি এরকম খেলাম যে আপেলের গাছ থেকে আপেল ছিললাম, আমাকে বলছে ধরো যাও, যতটা আপেল নিতে ইচ্ছে করে নিয়ে আসো, গাছ ছিঁড়ে ছিঁড়ে তোমার ইচ্ছে মতো। আপেল গাছ থেকে আমি আপেল ছিললাম, এরপর ওকে দিলাম, ওই আপেল দিয়ে সে আমার সামনেই জুস বানিয়ে দিচ্ছে। আপেল গার্ডেন, রাইট, সেরকমই হয় ওখানে। অপাংতেয়, অপাংতেয় মানে হচ্ছে অবহেলিত। অপাংতেয় শব্দের অর্থ কি? অবহেলিত। মানে ওই আলুটাকে যেন কেউ পাত্তাও দিচ্ছে না, একবারই খেয়ে চামচের ওদিকে যায়, কারণ এটা তো কেউ খেতে চাচ্ছে না, কেউ নিবে না, বেচারা অবহেলিত হচ্ছে। আবার চোখের সামনে পড়ে যে শহর, আরেক বাড়ি দিয়ে ওদিকে নিয়ে গেছে, তো বলছে আমি মরে যাই, ডুবে যাই, ডুবেও আর ডুবে না, আবার ভেসে উঠতেছে, এটাই বের অবস্থা আর কি। এই জন্য লেখক ফান করে লিখছে অপাংতেয়, এটা দিয়েছে যাতে করে লবণ টবণ বেশি হলে টেনে টুনে ফেলে। আচ্ছা, আরেক প্লেটে আটটির মতো কি দিয়েছে, বোম্বাই সাইজের স্বামী কাবাব। এই স্বামী ওই স্বামী নয়, বড় সাইজের কাবাব, ঠিক আছে, মাটন দিয়ে করছে এটা। এবং এরকম কাবাব তুমি যদি দুটা খাও আর ভাত খেতে হবে না, পেট নির্ঘাত তোমার ভরে যাবে, বুঝলা কিনা? সো এক বাটি নট, এক গামলা মাংস, আটটা স্বামী কাবাব, আর একটা প্লেটে, ফার্স্ট একটা গামলা, গামলাতে হচ্ছে মাংস, আর একটা প্লেটে দেখতে পাচ্ছি আটটা বড় বড় সাইজের স্বামী কাবাব, যেগুলো লেখক অর্ধেক খেতে পারবে কিনা সন্দেহ আছে, এরকম আটটা। এরপরে দেখলো ভাত যেটা দিয়েছে, লিটারালি ভাতের প্লেটটা আসলে প্লেট না, এটা মনে হচ্ছে একটা গামলা। কারণ আমাদের দেশে যে প্লেট গুলো হয় তুমি জানো, যেগুলো কি হয়, একদম কর্নারটা একদম চিকন হয়, আর ওনাকে যে প্লেটটা দিয়েছে, এটা প্লেটটা কর্নারটা মানে সাইডটা এরকম উঁচা, এটাকে বলে বারকোশ থালা। আমি অনেকটা তোমাকে বোঝার সুবিধার্থে বলছি, এটা হচ্ছে উপরের অংশটা, এটা হচ্ছে সাইডের অংশটা, এরকম, রাইট, দেখতে একটা নৌকার মতো মনে হচ্ছে। তাহলে দেখো, এই অংশে যদি ভাত নেই তাহলে প্রচুর ভাত রাখা যাবে, বুঝতে পারছো? আমি যদি ফ্ল্যাট একটা এরকম একটা প্লেটের মধ্যে যদি ভাত নিই নর্মাল, তাহলে এখানে না যতটুকু ভাত রাখা যাবে তার থেকে বেশি ভাত কোথায় রাখা যাবে এখানে। আফগানিস্তানের মানুষ প্রচুর খেতে পারে, সেজন্য ওরা থালা ইউজ করে বারকোশ থালা। এক ঝুড়ি কোফতা পোলাও, পোলাও তো চিনিস,
আর কোফতা কিনি, কোফতা কি জিনিস দেখ, মাটনকে ফুললি ম্যাশ করে ফেলবে, একদম ম্যাশ করে ফেলবে। কিমা, একদম কিমাটাও একই করে ফেলবে, ম্যাশ করে ফেলবে। ম্যাশ করার পর ওটাকে বল বানাবে ওরা। ওখানে যা যা মশলা টশলা দেওয়ার সবকিছু দেবে, দিয়ে ওটাকে ঘিতে ভাজবে। ঘিতে ভাজার পরে এরপরে একটা ওরা কারি রান্না করবে, তরকারি, একদম ঘন করে। দেন ওটা ওই ঘিতে ভাজা জিনিসটা, কোফতাটা ওখানে দিয়ে দেবে, কিছুক্ষণ রেখে দেবে। এতে করে তরকারির যে মশলার উপাদানগুলো সেগুলো এটাতে ঢুকে যাবে। এরপর কোফতা সহ কারিটা পোলাওয়ের উপর ছেড়ে দেবে। খুবই সুস্বাদু গন্ধ আসে কোফতা পোলাওয়ে, ঠিক আছে। আমি এটা কাশ্মীরে খেয়েছিলাম, আমার আইডিয়া আছে। এবং এটা পরার পর তো কাশ্মীরে যখন একটা জায়গায় দিয়েছে কোফতা পোলাও স্পেশাল, আমি ভাই দে দে দে। এরপর আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। বেশ মানুষজন খাচ্ছে, আমি আবার কোথাও গেলে মানে খাবার অর্ডার দেওয়ার আগে আগে হেঁটে মুটে দেখি যে কি অবস্থা। কারণ ঘ্রাণে না কিছুটা বোঝা যায় যে খাবারটা কেমন হবে, কিছুটা। ওর পেটে গিয়ে তার পুরো ঘ্রাণ নিতে পারবো না। আশেপাশে দুই তিনবার ঘুরে গেলে না ঘ্রাণটা আসলে বোঝা যায়, বুঝে নাই। আর আমার নাক একটু শার্প আর কি, ঘাম চলে আসে নাকে। তো যাই হোক, সেক্ষেত্রে দেখলাম যে না খুবই সুস্বাদু, মানে ঘ্রাণটা খুব ভালো। তো আমি তো খুশি হয়ে অর্ডার দিলাম। তো দোকানদার আমাকে জিজ্ঞেস করছে মানে সিঙ্গেল দিবে না ডবল দিবে। আমি যে ভাই বুঝাই বল কি সিঙ্গেল ডবল। মানে সিঙ্গেলে একটা কোফতা দিবে, ডবলে দুইটা কোফতা দিবে। এবং কোফতাগুলো বেশ বড় বড় সাইজের। তা আমি বলছি, না তরকারি তো খুবই ভালো হয়েছে, আবার না জানি কখন এই জায়গায় আসবো, কারণ আমি ধর একটা জায়গায় বেড়াতে গেছি, কালকে তো আর ওই জায়গায় আসবো না, কারণ নদী চলে যাবে, খাই ফেলে প্রাণ ভরে খাই ফেলে, টাকা একটু বাড়তি যাক, দুইটা দেয় ভাই। বলছে ওকে নো প্রবলেম, দিল। আহ, যখনই আমি খাওয়ার আরম্ভ করলাম, কোফতাটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে গুতানো যায় না। মানে এমন শক্ত, ওটা যদি আমি তোমাকে এভাবে মারি, বলের মতো তোমার মাথায় বেড়ে খেয়ে আমার আবার ঠাস করে আমার হাতে চলে আসবে, লাইক এ পিং পং বলের মতো। তো আমি আশেপাশে তাকালাম, দেখি যে মানুষজন চামচ টামচটা ডাইরেক্ট হাত দিয়ে নিয়ে কাপার কাপার করে খাচ্ছে। এবং যে খরচ করে কামড় দিচ্ছে, ওটার ভিতরের যে রসগুলো আছে, রসগুলো কিছুটা এদিক দিয়ে বের হয়ে পড়তেছে। জোরে কামড় দিলে কিছু সামনে মানুষের গায়ে গিয়ে পড়তেছে। ভেরি টেরিবল অবস্থা। এখন আমি কিভাবে এটা খাবো? কারণ এরকম করে আটকাটার করে কামড় দিলে আমার শার্টটা তো নষ্ট হয়ে যাবে। বুদ্ধি করলাম যে না খাইতে তো হবেই। তো আমি ওকে বললাম যে ভাই কাঁটা চামচ আছে, ও সরি নাইফ আছে। ওকে নাইফ বুঝে দিয়ে আমার অনেকক্ষণ লাগছে। তো অবশেষে সে রান্নাঘর থেকে মানুষ মারার যে ছুরিগুলো আছে, ওই আগের দিনের রাজা বাদশাদের কতগুলো দেখছো কিনা জানি না, কারুকাজ খোদিতে এরকম একটু বাঁকা টাইপের ছুরি, ওইগুলো একটা নিয়ে আসছে। আমি বলছি, ভাই লাগবে না ভাই, এটা নিয়ে যায়। তো দেখি আমার ভয় লাগতেছে। ওই সিন্দাবাদ টিন্দাবাদের মধ্যে যে ছবিগুলো দেখছো কিনা জানি না, একটু আঁকা বাঁকা ওরকম একটা ছুরি সে নিয়ে আসছে। আমি বলছি, না রে ভাই এটা আমি চাই না। আমি বলছি রে ভাই এটাকে, এখন ওদের দেশে ভাই তুমি ওগুলো পাবা না, বুঝছো। কাঁটা চামচ দিছে, এটা অনেক কষ্ট করে এমনি চামচ একটা ধরে দিয়েছে, বুঝছো না। তারপর আমি কাঁটা চামচ দিয়ে বুঝানোর, অনেকক্ষণ বুঝানোর পরে তারপর সে গুগল করে দেখাইলাম কাঁটা চামচ কি করে, ও একটা আছে। সেও সেও কাঁটা চামচের দাঁত একটা আছে আর একটা বাঁকা। কারণ যে জিনিস গুতা যখন মারছে, বুঝো নাই, অলরেডি দাঁত যেগুলো আছে কাঁটা চামচের দাঁত এক একটা এক এক রকম করে ভেঙে গেছে। এটাকে আর সোজা করার ইচ্ছা ওদের ছিল না। তো সেমনে খেয়ে ফেলে চাপাই চুপাই। তো যাক আমি অনেকক্ষণ কাঁটা চামচ দিয়ে গুথাইলাম। গুথানোর পরে মানে আমি যখন গর্ত করে মোটামুটি একটা ছিদ্র ওখানে তৈরি হলো, আমি বলছি, যাক এবার এটাকে টানাটানি আরম্ভ করি। তো অনেক কষ্টে, হাত পারছি না যে মানে ভদ্রতার জন্য দুই হাত ইউজ করতে, এক হাত দিয়ে অনেক রকম মানে দুই টুকরা করলাম। তো এই জিনিসটাই আমার কাছে অনেক মানে গর্বের মনে হচ্ছিল। বাট সেন্ট খুব ভালো, মানে তরকারিটা খুব ভালো হয়েছে, বাট এটা এমন শক্ত হয়েছে। তো যাই হোক, আমি মোটামুটি সৃষ্টিকর্তার নাম নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। খুব কষ্টে ওই ফার্স্টের গোলটাকে দুই টুকরা করলাম, দুই টুকরার মধ্যে এক টুকরা দিয়ে আধা টুকরা হাতে রেখে আরেক আধা টুকরা মুখের মধ্যে দিলাম, মানে 1/4 অংশ মুখের মধ্যে দিলাম। সেই যে চাবানো শুরু করলাম, এটা পেটের মধ্যে কখন ঢুকবে আমি চাবাচ্ছি, মনে হচ্ছে তুমি জাস্ট ওই যে মানুষ ধরো রাবারের স্যান্ডেল আছে না, তোমাকে কেউ রাবারের স্যান্ডেল যেগুলো মানুষ বাথরুমে পরে, ওইরকম টাইপের স্যান্ডেল গুলো কেউ কেটে টুকরা করে খাইতে দিছে, বলে যে খাও। তুমি চাবাচ্ছ, 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 রস বের হচ্ছে, কিন্তু সে গলে না। লাস্টে তোমাকে ধৈর্য ওয়াক থু দিয়ে ফেলে দিতে হবে। এটা এবার অবস্থা। কিন্তু ওই মানুষগুলো খেয়ে ফেলছে।
কারণ আশেপাশে দেখতেছে সবাই খেয়ে ফেলতেছে, আর দুই তিনজন আমার দিকে খুব মানে অ্যারোগেন্ট ভাবে তাকাচ্ছে, হদে বেয়াদব, এত একটা ভালো জিনিস নিয়ে এরকম মস্কারি করতেছে টাইপের অবস্থা। সো যা হোক এরকম। তো আমিও কম বুদ্ধি আমার নাই, টাকা দিয়ে কিনছি না। আমি বলছি অর্ধেক খাওয়ার পর আমি বলছি, ভাই প্লিজ এটা পার্সেল করে দাও, বাসার যায় রাখাই। ঠিক আছে। সো দিস ইজ কোফতা। আশা করি এই কোফতাটা অনেক বেশি স্মুথ ছিল আর নরম ছিল আর কি, হ্যাঁ সফট ছিল। তো আমি জায়গা ভালো পাই নাই, এটা আলাদা জায়গা আছে, একদম সফট হয়ে যায় কোফতা রান্না করলে, বুঝছো কিনা। তো এরপর আমি লাস্ট টাইম যখন কাশ্মীর গেলাম, আসার সময় আমি আমার ড্রাইভারকে গল্পটা করছিলাম। সো সে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে, ওই রেস্টুরেন্টে আমি কোফতা খেয়েছি, কোফতা পোলাও খেয়েছি, অসম। মানে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স না। ধরছি ধরছি ভেঙে যাচ্ছে এমন অবস্থা, বাট তরকারিতে ভাঙছে না, কিন্তু তুমি যেই একটু চাপ দিবা ভেঙে চলে আসবে। নাইস, এটা আর কি। আর তার উপর বসে আছে কি একটি আস্ত মুরগির রোস্ট। ও মাই গড। লেখক বলে যে মারি ফেলাবে আরে। আমাকে থ দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি অভয় বানিয়ে দিল, রান্না করে আরো আছে, খাইতে থাকে, আনতেছি আমি। ডাক দাও। হুম। একজনের রান্না না করে কে যদি তিনজনের রান্না করে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু কেউ যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন আর কিছুই বলার থাকে না। এই প্রশ্নটা অনুধাবন আকারে আসে পরীক্ষায়। অল্প শোকে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, কথাটা কেন বলেছিল? পাশে লিখো। আব্দুর রহমান মাত্রাতিরিক্ত, বানানটা কি? মাত্রাতিরিক্ত। আব্দুর রহমান মাত্রাতিরিক্ত খাবার পরিবেশন করেছে বলে। এগেইন বলো কি বলেছি? আব্দুর রহমান মাত্রাতিরিক্ত খাবার পরিবেশন করেছে বলে লেখক উক্তিটি করেন। বলো আরেকবার কি বললাম? সরি। আব্দুর রহমান মাত্রাতিরিক্ত খাবার পরিবেশন করেছে বলে লেখক উক্তিটি করেন। সেকেন্ড প্যারাটোটাই বলবা যে লেখক খাজামুল্লাহ গ্রামে একটি বাড়িতে অবস্থান করছিলেন, সেখানে আব্দুর রহমান নামের একজন চাকর ছিল। লেখকের জন্য সে লেখকের জন্য সে রান্না বান্নাও করতো। লেখক খাবার টেবিলের সামনে গিয়ে দেখেন যে এই খাবারগুলো ছিল। একজনের জন্য খাবার রান্না না করে সে 6 জনের জন্য খাবার রান্না করে পরিবেশন করলো এবং বলল রান্নাঘরে আরো খাবার আছে। তখন লেখক শোকে পাথর হয়ে যান, তখন তিনি উক্তিটি করেন। যা হোক, ওর রান্না কেমন ছিল? ভালো ছিল। লেখকের ক্ষুধাও ছিল, কাজেই লেখক প্রতিদিন যা খান তার চেয়ে বেশি খেয়েছেন। অ্যাভারেজ গড়পড়তা মানে কি জানিস? অ্যাভারেজ বাঙালির চেয়ে কম খায়নি, বেশি ছিলাম। তার উপর অর্ধ রজনী মানে প্রথম, আজকের রাত, অর্ধ রজনী মানে কি আজকের রাত, প্রথম রাত। আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, ঠিক তেমনি মনোযোগের সাথে আমার খাওয়া দাওয়ার রকম বহর দুই ডাবর চোখ দিয়ে দেখে নিচ্ছিল, মানে বুঝলা। আব্দুর রহমান পাশে দাঁড়িয়ে ওর খাবারের দিকে তাকিয়ে আছে, যে কিভাবে খাচ্ছে সে, ভালো হচ্ছে। দেখো তোমাদের মধ্যে মেয়েদের মধ্যে রান্না কে কে জানো, দেখে হাত তুলো তো। ফাইন। ছেলেদের মধ্যে কে কে জানো? ওকে গুড। রান্না করেছো কখনো? আমিও জানি রান্না করতে। আমি ডিম সিদ্ধ করতে জানি, শুনতে জানি না, বাট সিদ্ধ করতে জানি। ঠিক আছে, আই ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এটা আর কি। পানির দিয়ে গরম করে হোক, 20 মিনিট পর হয়ে যাবে। এই শোনো, তো তুমি যখন একটা জিনিস রান্না করবে, ওই ননাইয়া, তুমি যখন একটা জিনিস রান্না করবে প্রথমবার, স্বাভাবিক মানুষ যখন খাবে, খাওয়ার ভালো হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ, বিকজ ইউর ফার্স্ট টাইম। তো অনেক সময় ভালো হয়ে যায়, এটা এক্সট্রা অর্ডিনারি বিষয়। বাট খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি, মানে ভালো অত ভালো না হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে তুমি মানুষের কাছ থেকে রিভিউ জানতে চাই, কেমন হলো কেমন হলো কেমন হলো। না, আমরা যখন বলি যে না খুব ভালো হয়েছে, আমি তৃপ্তির সাথে খাই, তোমারও ভালো লাগবে, সেটা এটাই নিয়ম আর কি। তো লেখক যখন খাচ্ছে, আব্দুর রহমানও পাশ থেকে দেখছে এবং বুঝতে চাচ্ছে যে তার রান্নাটা কেমন হয়েছে। অনেক সময় কোথাও বেড়াতে গেলে, মানে কারো বাসায় বেড়াতে গেলে যখন আমরা কম খাই সামহাও, তখন ওরা কিন্তু বলে আমার রান্না মনে হয় তোমার মার মতো হয়নি না। এরকম একটা বলে দেয়। তাহলে লেখককেও খাবার দেখে, খাবারের প্রকার দেখে ওর মনে হচ্ছে যে এটা প্লেট ছিল, এই প্লেটে এক প্লেট ভাত দিয়েছে, লেখক মনে করে এতটুকু খেলো, বাকিগুলো খেতে পারলো না, শুধু এতটুকু খেলো। তখন আব্দুর রহমান বলছে, বস আমার রান্না মনে হয় ভালো হয়নি, এজন্য খেতে পারছেন না। আসলে লেখককে যে থালা দিয়েছে ওই থালা 10 জন মানুষ খাইতে পারবে, এটা এবার অবস্থা।
সো আজকে এতটুকুতেই থাক, নেক্সট ক্লাস আমরা এটা পুরোটাই শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।